স্ক্রিন দেখা যায়? আচ্ছা, লাস্ট অনলাইন ক্লাসে গতকালকের অনলাইন ক্লাসে আমার যতদূর মনে আছে আমরা ফ্রিকশনাল লস পর্যন্ত পড়ছিলাম। অর্থাৎ আমাদের এই প্রিস্টেজ লস চ্যাপ্টারে যে 6টা মেজর লস আছে তার মধ্যে 3টা হচ্ছে ইমিডিয়েট লস আর 3টা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট লস। তো 3টা আছে ইমিডিয়েট লস, তার মধ্যে ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট, তারপরে আছে অ্যাঙ্করেজ স্লিপ। এই যে 3টা আছে ইমিডিয়েট যে লস, তার মধ্যে ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট। এইটা আমরা লাস্ট ফ্রাইডের ক্লাসে কিছুটা পড়ছি, সরাসরি ক্লাসে কিছুটা পড়ছি, এবং গতকালকার অনলাইন ক্লাসে ইলাস্টিক শর্টেনিং থেকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাইছি। সেকেন্ড যেটা ছিল সেটা ছিল আমরা আগে অ্যাঙ্করেজটা পড়ে নিয়েছিলাম। অ্যাঙ্করেজ স্লিপের কারণে লস কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা আমরা গতকালকার অনলাইন ক্লাসে শিখছি, এবং ফাইনালি ফ্রিকশন এর কারণে কি পরিমাণ লস হয় সেটাও আমরা গত ক্লাসে শিখছি। আজকে আমরা শিখবো টাইম ডিপেন্ডেন্ট লস যেগুলো আছে সেগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো টাইম ডিপেন্ডেন্ট লসের মধ্যে যে 3টা লস আছে তার মধ্যে একটা হচ্ছে ক্রিপ অফ কংক্রিট, একটা হচ্ছে শ্রিঙ্কেজ অফ কংক্রিট, আর একটা হচ্ছে রিডাক্সেশন অফ স্টিল। তো এই 3টা কি জিনিস এবং সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখবো। তো যদি আমরা প্রথমে শুরু করি, টাইম ডিপেন্ডেন্ট লসের মধ্যে কি কি আছে তার মধ্যে টাইম ডিপেন্ডেন্ট লসের মধ্যে এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে যে টাইম ডিপেন্ডেন্ট লসের জন্য কি কি ফ্যাক্টর দায়ী, অর্থাৎ কি কি ফ্যাক্টরের কারণে আমাদের টাইম যে ডিপেন্ডেন্ট লস সেগুলো হয়, সেগুলো জাস্ট এখানে লেখা আছে, এগুলো নিজেরা পড়ে নিন। তো প্রথমে যে লসটা আছে টাইম ডিপেন্ডেন্ট লসের মধ্যে সেটা হচ্ছে ক্রিপ অফ কংক্রিট। মানে দুইটা আলাদা আলাদা লস এখানে একসাথে লেখা হচ্ছে, একটা হচ্ছে ক্রিপ অফ কংক্রিট আর একটা হচ্ছে শ্রিঙ্কেজ অফ কংক্রিট। অর্থাৎ ক্রিপ এই প্রপার্টিজ এর কারণে কংক্রিট মানে প্রিস্টেজ কি পরিমাণ লস হয় এবং শ্রিঙ্কেজ প্রপার্টিজ এর কারণে প্রিস্টেজ কি পরিমাণ লস হয়, সেই দুইটাই প্রথমে আমরা আলোচনা করি। প্রথমে বলতেছে ক্রিপটা কি জিনিস, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই ক্রিপটা আপনারা এর আগেও পড়ে আসার কথা, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়ে আসছেন বা আরসিসি তেও ক্রিপ পড়ে আসার কথা। ক্রিপ যে জিনিসটা সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এটা বাই ডেফিনেশন ক্রিপটা হলো টাইম ডিপেন্ডেন্ট ডিফরমেশন, টাইম ডিপেন্ডেন্ট ইনক্রিজ ডিফরমেশন আন্ডার সাস্টেইনড লোড। কথাটার মানে হচ্ছে ধরেন এরকম যদি আমরা একটা বিম চিন্তা করি, যদি প্রিস্টেস এরকম একটা বিম চিন্তা করি, এখানে সাপোর্ট আছে এখানে সাপোর্ট আছে। তো আপনি প্রিস্টেস বাদ দেন, যে কোনো একটা নর্মাল আরসিসি স্ট্রাকচারের কথা যদি চিন্তা করি, এটা যদি একটা বিম হয় তাহলে এর উপরে ধরুন যদি এরকম ডেল থাকে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে সার্ভিস কন্ডিশনে এই লোডের কারণে এই বিমটা এভাবে ডিফ্লেক্ট করে, এইভাবে ডিফ্লেক্ট করে। লোডের ভ্যালু যাই হোক না কেন, লোডের ভ্যালু যদি খুব সামান্য হয় তারপরেও এখানে ডিফ্লেকশনটা হয়, কিন্তু খুব কম লোডের কারণে ডিফ্লেকশনটা এত কম হয় যেটা আসলে আসলে আমরা কোনো ডিফারেন্স বুঝতে পারি না, বা আসলে কোনো ভিজিবল ডিফারেন্স থাকে না। এখন ধরেন আমি এটাকে বললাম যে এইখানে আমি সাপোজ বললাম যে এখানে দেওয়া আছে হচ্ছে 10 কিলো নিউটন পার মিটার লোড দেওয়া আছে, ইউডিএল এর ভ্যালুটা সাপোজ আমি বললাম 10 কিলো নিউটন পার মিটার, এবং এই লোডের কারণে এখানে আমি বললাম ফর এক্সাম্পল যে 1 সেন্টিমিটার ডিফরমেশন হয়। আমরা জাস্ট একটা নিউমেরিক্যাল একটা ভ্যালু বলে দিলাম। তো ইলাস্টিক থিওরি কি বলে, ইলাস্টিক থিওরি বলে যে এই বিমের উপরে 10 কিলো নিউটন পার মিটার লোড দিলে সেখানে যদি 1 সেন্টিমিটার ডিফরমেশন হয়, তাহলে এমনও হইতে পারে যে লোডটা যদি আমরা সরাই নিই তাহলে সেখানে আবার কোনো ডিফরমেশন হবে না, ইলাস্টিক থিওরি যেটা বলে। আর ক্রিপ যে জিনিসটা, বা যদি আমরা ইলাস্টিক থিওরি অনুযায়ী চিন্তা করি, তো ইলাস্টিক থিওরি অনুযায়ী হচ্ছে 10 কিলো নিউটন পার লোড যদি ফিক্সড রাখা হয় তাহলে এখানে ডিফরমেশনটাও 1 সেন্টিমিটার ফিক্সড। অর্থাৎ লোডের ভ্যালুটা যদি না বাড়ে ডিফরমেশন কখনোই বাড়বে না, এটা ইলাস্টিক থিওরি বলে। আর ক্রিপ হলো যদি আমরা অনেক লং টাইম ধরে, ধরেন আমরা এই 10 কিলোমিটার যে লোডটা আছে সেটাকে আমরা অনেক লং টাইম ধরে যদি বিমের উপরে রেখে দেই, অর্থাৎ বিমটা যদি একটা সেম সেম ভ্যালুর লোডটা একটা লম্বা টাইম ধরে সাস্টেইন করে, তাহলে এই যে ডিফরমেশনের ভ্যালুটা আমরা বলতেছিলাম যে 10 কিলোমিটার পার মিটারের জন্য 1 সেন্টিমিটার, এই ডিফরমেশনের ভ্যালুটা আস্তে আস্তে ইনক্রিজ করতেই থাকে, যত টাইম যাবে এই ডিফরমেশনের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিজটাই হচ্ছে ক্রিপ। আমাদের লোড সেম ওইটাই আছে, লোডকে আমি বাড়াই নাই, কিন্তু ডিফরমেশনটা মানে একদম স্থির থাকতেছে না, বা ডিফরমেশনটা ফিক্সড না, ডিফরমেশনটা হচ্ছে আগে মানে জাস্ট এই 10 কিলোনিউটন বা একটা সেম ভ্যালুর লোডের কারণে প্রথমে প্রাথমিক যতটুকু রিফ্লেকশন বা ডিফরমেশন হয় সেটা টাইমের রেসপেক্টে আস্তে আস্তে সামান্য কিছু পরিমাণ করে হলেও ইনক্রিজ করতে থাকে। তো এই প্রপার্টিসটাই হচ্ছে ক্রিপ।
এখন ক্রিপের কারণে প্রি স্ট্রেসে কি পরিমাণ লস হয় সেটা বের করার খুব সিম্পল একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা এই যে এখানে যেটা দেখানো আছে, যে ক্রিপের কারণে লস বের করার দুইটা মেথড আছে, একটা হচ্ছে আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথড আর একটা হচ্ছে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথড। সো আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথডে যদি আমরা লস ক্যালকুলেশন করতে চাই তাহলে ফর্মুলাটা হলো এপসাইলন সিসি। এই যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটা হচ্ছে এপসাইলন চিহ্ন, এপসাইলন সিসি ইন্টু ইএস ইন্টু এফসি। তো কোনটা কি জিনিস? প্রথমে এপসাইলন সিসি যেটা, সেটা আলটিমেট ক্রিপ স্ট্রেন ফর এ সার্টেন ইউনিট স্ট্রেস। অর্থাৎ প্রথমে যেটা দেখালাম এখানে, যে প্রথমত এই যে 10 কিলো নিউটন পার মিটার এই লোডটাকে যদি আমরা একদম ফিক্স করে রাখতাম, তাহলে এখানে যে পরিমাণে স্ট্রেন ডেভেলপ করতো এই স্ট্রেসের কারণে, এখানে যে পরিমাণে স্ট্রেন, স্ট্রেন মানে আমরা আনাদার ওয়ার্ডে বলতে পারি যে ডিফরমেশন, সে আলটিমেট ডিফরমেশন বা স্ট্রেনটাই হচ্ছে অ্যাপসাইলন সিসি। তার সাথে হচ্ছে ইএস, ইএসটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল। আর এফসি যেটা, সেটা কংক্রিট স্ট্রেস। এটা আমরা গত ক্লাসেও দেখছি, আমাদের যখন ইলাস্টিক শর্টেনিং এর কারণে আমরা লস ক্যালকুলেশন করছি সেখানেও ফর্মুলাটা ছিল এম ইন্টু এফসি। তো সেই এফসি হলো এটা, অর্থাৎ কংক্রিটের ইলাস্টিক শর্টেনিং এর কারণে যে কংক্রিটের যে স্ট্রেস সেটাই হচ্ছে এফসি। আর ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডে যদি আমরা লস ক্যালকুলেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হলো এটা, ফাই ইন্টু এফসি, ফাই ইন্টু এম ইন্টু এফসি। যেখানে ফাই যেটা, ফাইটাকে বলা হয় ক্রিপ কোএফিসিয়েন্ট, এম যেটা সেটা হচ্ছে মডুলার রেশিও অর্থাৎ ইএস বাই ইসি, এবং এফসি যেটা, এটা অ্যাজ ইউজুয়াল কংক্রিটের যে স্ট্রেস সেটাই হচ্ছে এফসি। এই ফর্মুলার মাধ্যমে আমরা ক্রিপের কারণে কতটুকু লস হয় না হয় সেটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা একটা প্রবলেম দেখি। এখানে প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে শ্রিঙ্কেজের প্রবলেম। তো আমরা পরে যেটা, সেটা হচ্ছে ক্রিপের প্রবলেম। এই যে এক্সাম্পল 5.7 যেটা, সেটা মেনলি ক্রিপের প্রবলেম। এখানে বলা আছে কংক্রিট বিম অফ রেক্টাঙ্গুলার সেকশন 100 millimeter wide and 300 millimeter deep is pre-stressed by 5 wires of 7 millimeter diameter located at an eccentricity of 50 millimeter. তো এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে ধরেন এরকম একটা প্রি-স্ট্রেস বিম আছে যেটার উইডথ হচ্ছে 100 মিলিমিটার এবং ডেপথ হচ্ছে 300 মিলিমিটার, 300 মিলিমিটার। আর বলা আছে এই যে বিমটা আছে সেই বিমটার নিচের দিকে 5টা স্টিলের ওয়্যার ইউজ করা হয়, নিচের দিকে এরকম 5টা স্টিলের ওয়্যার ইউজ করা হয়। প্রত্যেকটা ওয়্যারের ডায়ামিটার হচ্ছে 7 মিলিমিটার এবং এটার ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি মানে আমরা জানি যে পুরো বিমটা আছে, এখানে নিউট্রাল অ্যাক্সিস আছে, সেই নিউট্রাল অ্যাক্সিস থেকে রডের যে সেন্ট্রয়েড অর্থাৎ সেন্ট্রয়েড অফ স্টিল সেই পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হলো ইসেন্ট্রিসিটি। সেই ভ্যালুটা বলা আছে হচ্ছে 50 মিলিমিটার, অর্থাৎ এই নিউট্রাল অ্যাক্সিস থেকে রডের পজিশনটা হচ্ছে 50 মিলিমিটার নিচে। দ্য ইনিশিয়াল স্ট্রেস ইন দ্য ওয়্যার বিং 1200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ এই যে যে রডগুলো ছিল সেই রডের ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে এখানে স্ট্রেস দেওয়া হয়েছিল 1200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখন আমাদের প্রবলেমটা হলো এস্টিমেট দ্য লস অফ স্ট্রেস ইন স্টিল ডিউ টু ক্রিপ অফ কংক্রিট ইউজিং আলটিমেট স্ট্রেন মেথড অ্যান্ড ক্রিপ কোএফিসিয়েন্ট মেথড। অর্থাৎ আমরা হচ্ছে উপরে দুইটা মেথডের জন্য দুইটা ফর্মুলা দেখলাম, আলটিমেট স্ট্রেন ক্রিপ স্ট্রেন মেথডের একটা ফর্মুলা, ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডের একটা ফর্মুলা। এখন এই দুইটা ফর্মুলা দিয়ে আমাদের কতটুকু লস হয়েছে সেই লসের পরিমাণটা আমাদের বের করতে বলতেছে। আর এখানে সাপোর্টিং যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল দেওয়া আছে 210 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট দেওয়া আছে 35 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার, আলটিমেট ক্রিপ স্ট্রেন যেটা অ্যাপসাইলন সিসি, এই ভ্যালুটা প্রশ্নে দেওয়াই থাকবে। তো এই ভ্যালুটার দেওয়া আছে 41 ইন্টু 10⁻⁻6 মিলিমিটার পার নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ক্রিপ কোএফিসিয়েন্ট যেটা, সেই ভ্যালুটা বলা আছে 1.6। এখন আমরা আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথডের মাধ্যমে একবার লস ক্যালকুলেশন করব যে কি পরিমাণ স্ট্রেস নষ্ট হয়েছে, এরপরে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডের মাধ্যমে আমরা আর একবার কি পরিমাণ লস হয়েছে সে লসের পরিমাণটা আমরা বের করব। তো প্রথমে যদি আমরা আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথডের কথা মেথডে আসি, আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথড ছিল এইটা। আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথডের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে অ্যাপসাইলন সিসি, অ্যাপসাইলন সিসির ভ্যালু ডাইরেক্ট প্রশ্নে দেওয়া আছে, সো এটা আসলে বের করার কিছু নাই। এরপরে ইএসটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এটাও প্রশ্নে দেওয়া আছে 210 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার। এফসি যেটা, এফসিটা হচ্ছে কংক্রিটের স্ট্রেস। তো এফসি এর ভ্যালুটা আমরা জানি না, তাই আমাদের যদি লস ক্যালকুলেশন করতে হয় প্রথমে আমাদের এফসি এর ভ্যালুটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এখন এফসি আবার আমরা কি বলতেছি? এফসি আমরা বলতেছি হচ্ছে কংক্রিটের স্ট্রেস, কংক্রিটে কি পরিমাণ স্ট্রেস আছে সেটা হচ্ছে এফসি। তাহলে এফ এর আবার ফর্মুলা কি? আমরা ওই প্রি স্ট্রেসিং কনসেপ্ট চ্যাপ্টারে শিখছিলাম
এফ ইকুয়াল টু মাইনাস এফ বাই এ, এফ ইকুয়াল টু মাইনাস এফ বাই এ প্লাস মাইনাস এফ ই ওয়াই বাই আই প্লাস মাইনাস এম আই বাই আই। এই ফর্মুলাটা আমরা সেই প্রি স্ট্রেসিং কনসেপ্টে শিখছিলাম। সেই এফই হলো এটা, অর্থাৎ টোটাল সেখানে স্ট্রেস কতটুকু, সেই স্ট্রেসটা এখানে এফ সি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে সি বলতে কিন্তু কংক্রিটের স্ট্রেস বোঝাইতেছে। তো সেই ফর্মুলাতে যদি আমরা এফসি বের করতে চাই, যেহেতু এখানে আমাদের এক্সটার্নাল কোনো লোডের কথা বলা নাই, এক্সটার্নাল যেহেতু কোনো লোড নাই, তাহলে আমাদের মোমেন্টের যে পার্ট অর্থাৎ এম ওয়াই বাই আই যে পার্ট, সেই পার্টটা এখানে থাকবে না। বাকি দুইটা পার্ট এফ বাই এ প্লাস মাইনাস এফ ই ওয়াই বাই আই, এই ফর্মুলা থেকে আমাদের প্রথমত স্ট্রেসের ভ্যালুটা বের করে নিতে হবে। এখানে আমরা দেখি আসলে কি দেওয়া আছে। প্রাথমিকভাবে আমাদের স্ট্রেস দেওয়া আছে, অর্থাৎ সিগমা যেটা স্ট্রেস, স্ট্রেসের ভ্যালুটা দেওয়া আছে, আমাদের ডাইরেক্ট এফ এর ভ্যালুটা দেওয়া নাই। আমাদের যে এফ, যেটা আমাদের স্ট্রেস ক্যালকুলেশন করতে হলে এফ প্রয়োজন, সে প্রি স্ট্রেসিং ফোর্সটা দেওয়া নাই। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে সিগমা ইকুয়াল টু এফ বাই এ অর্থাৎ স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, এই ফর্মুলা দিয়ে প্রথমত আগে ফোর্সটা বের করে নিব। ফোর্সটা কত, প্রি স্ট্রেসিং ফোর্সটা কি পরিমাণে ছিল সেখানে। এটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে স্টিলের ওয়্যারগুলো আছে, স্টিলের ওয়্যারগুলোর এরিয়া ক্যালকুলেশন করে নিতে হবে। এখানে যেহেতু আমাদের বলা আছে 5টা 7 মিলিমিটারের তার, তাহলে যেহেতু 5টা তার, তাই এখানে 5 দ্বারা গুণ করা হয়েছে, এবং একটা তারের এরিয়া বের করা, যেহেতু এর ক্রস সেকশনাল এরিয়া হয় সার্কুলার, সেই ক্ষেত্রে তার এরিয়া বের ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে পাই বাই 4 ডি স্কোয়ার। তাই পাই বাই 4, ডায়ামিটার 7, তাই 7 স্কোয়ার। আর যেহেতু 5টা তার আছে, তাই এখানে 5 দিয়ে গুণ করে টোটাল এরিয়াটা বের করা হয়েছে। সেখান থেকে আমরা দেখলাম টোটাল ওয়্যারের এরিয়াটা হচ্ছে 192.423 মিলিমিটার স্কোয়ার। এখন যদি আমরা ফোর্স বের করতে যাই, যে ফোর্স ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেস ইনটু এরিয়া, তাই ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স এফ ইকুয়াল টু, এই ইনিশিয়াল স্ট্রেস দেওয়া আছে 1200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, আর এরিয়া পেলাম 192.423 নিউটন, সরি মিলিমিটার স্কোয়ার। এই দুইটা গুণ করলে আমাদের এখান থেকে ইনিশিয়াল প্রি স্ট্রেসিং ফোর্স পাইলাম 230,907.6 নিউটন, অর্থাৎ এফ এর যে ভ্যালুটা, সেই এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিলাম। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফর্মুলাটা ছিল এফ বাই এ, প্রথম পার্ট যেটা সেটা ছিল এফ বাই এ। তাই এফ বাই এ এর জন্য তো আমরা এফ বের করলাম, সেখানে প্রি স্ট্রেসিং ফোর্স কতটুকু ছিল। এখন আমাদের কংক্রিটের এরিয়া কতটুকু, সেই কংক্রিটের এরিয়াটা বের করতে হবে। কংক্রিট এরিয়া বের করার জন্য আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে বিমটার উইডথ হচ্ছে 100 মিলিমিটার এবং ডেপথ হচ্ছে 300 মিলিমিটার। তাই যেহেতু রেক্ট্যাঙ্গুলার একটা বিম, তাই তার এরিয়া বের করতে হলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করতে পারি। এখানে প্রস্থ দেওয়া আছে হচ্ছে 100 আর তার ডেপথ দেওয়া আছে 300, যেটা গুণ করলে এখান থেকে আমাদের কংক্রিটের এরিয়া আসে 3 × 10⁴ মিলিমিটার স্কোয়ার। তাহলে এফ বাই এ আমরা পাইলাম। এরপরে ফর্মুলাটা ছিল মাইনাস এফ বাই এফ প্লাস মাইনাস ফর্মুলাটা ছিল হচ্ছে এফ ই ওয়াই বাই আই। এখানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে জাস্ট একটু চেঞ্জ আছে। সেটা হচ্ছে প্রথমত এফ তো আমরা ক্যালকুলেশন করে ফেলছি, তো কোনো প্রবলেম নাই। আর এই এই ক্যালকুলেশন করছি, এই এফ আমরা জানি। এখন যদি আমরা আই মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে চাই, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, রেক্ট্যাঙ্গুলার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা হয় হচ্ছে bh^2/12। এখানে বি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 100, এইচ ডেপথ দেওয়া আছে 300, তাই 100 × 300³ 12 এটা ক্যালকুলেশন করলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা আসে 225 × 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এফ পাইছি, এ পাইছি, আই পাইছি। ই যেটা, এটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। আমাদের ডাইরেক্ট প্রশ্নে বলাই আছে যে যে ওয়্যারগুলো আছে, সেই ওয়্যারগুলোর ইসেন্ট্রিসিটি হচ্ছে 50 মিলিমিটার। তার মানে ই এর ভ্যালুটা ডাইরেক্ট আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হচ্ছে ওয়াই। এখানে একটু ভালো করে খেয়াল করেন, ওয়াইটা কি জিনিস। ওয়াইটা হচ্ছে আমাদের নিউট্রাল অ্যাক্সিস থেকে, নর্মাল ক্ষেত্রে আমরা যখন টপে স্ট্রেস বের করে আসছি বা বটমে স্ট্রেস বের করে আসছি, তখন আমরা ওয়াইটাকে বলছি নর্মাল অ্যাক্সিস থেকে বা ন্যাচারাল, সরি তার ন্যাচারাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস থেকে, ন্যাচারাল না সরি নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ বা বটম ফাইবারের এক্সচেঞ্জ যে পয়েন্ট, সেই পয়েন্টের ডিস্টেন্সটাকে আমরা বলতেছিলাম ওয়াই। তাহলে যখন আমরা বটমে স্ট্রেস বের করছি বা টপে স্ট্রেস বের করছি, আমরা সাধারণত কি করতাম, যে ডেপথ আছে সেই ডেপথটার অর্ধেকে নিউট্রাল অ্যাক্সিস আছে, তাই আমরা অর্ধেকটাকে ওয়াই বলতাম। যদি 300 মিলিমিটার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতাম ওয়াই ইকুয়াল টু 150 মিলিমিটার। এই প্রবলেমের ক্ষেত্রে, বা এটা আমরা ইলাস্টিক শর্টেনিং এর ক্ষেত্রেও এরকম একটা প্রবলেম করছি গত ফ্রাইডেতে। এই ক্ষেত্রে আমাদের স্ট্রেস বের করতে হবে টপ বা বটমে না, সেইখানে স্টিলটা আছে সেইখানে স্ট্রেস কত, সেইখানে কংক্রিটের স্ট্রেস কত, সেই স্ট্রেসটা বের করতে হবে। তাহলে স্টিলটা আছে হচ্ছে যে এখানে আমার কার্সার এখানে দেখা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে স্টিলের সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে এই পজিশনে আমাদের এখন স্ট্রেস বের করতে হবে। এই পজিশনে যদি স্ট্রেস বের করতে হয়, তাহলে ওয়াইটা হবে হচ্ছে যেখানে আমি স্ট্রেস বের করব সেইখান থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডিস্টেন্স। তাহলে স্ট্রেস বের করবো হচ্ছে আমি এই যে এই পয়েন্টে, আর
এখান থেকে নিউট্রাল অ্যাক্সিস আছে হচ্ছে এখান থেকে এই যে এতটুকু ডিস্টেন্সে আছে। তো এই প্রবলেমের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটিও যা, এই ওয়াই এর ভ্যালুটাও সেম, কারণ ইসেন্ট্রিসিটি দ্বারা বোঝায় হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে যেখানে স্টিলের সেন্টার অফ গ্র্যাভিটি আছে সে তার ডিস্টেন্স। আর এই প্রবলেমের ক্ষেত্রে যেহেতু যেখানে স্টিল আছে সেখানেই আমরা স্ট্রেস বের করতেছি, তাই ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে ই, অর্থাৎ এই ইসেন্ট্রিসিটি আর ওয়াই এই দুটার ভ্যালু এই প্রবলেমের ক্ষেত্রেই সেম। তো সেটা এখানে বসানো হয়েছে। এখানে যেহেতু কম্প্রেসিভ যে স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেসকে পজিটিভ ধরা হয়েছে, তাই আমরা যে সবসময় বলি যে মাইনাস এফ বাই এ, মাইনাসটা আমরা বলতাম মেনলি কম্প্রেসিভের কারণে, এখানে ওরা কম্প্রেসিভটাকে পজিটিভ ধরছে। আপনি যদি কম্প্রেসিভটাকে নেগেটিভ ধরেন তাতে কোনো অসুবিধা নাই, এখানে জাস্ট ভ্যালুটা মাইনাস আসবে, আর কোনো চেঞ্জ হবে না। যদি আমরা কম্প্রেসিভ নেগেটিভ ধরি তাহলে এখানে হবে মাইনাস এফ বাই এ। আর যেহেতু আমরা নিচের দিকে স্ট্রেস বের করতেছি, নিচের দিকে আমাদের প্রি স্ট্রেসের কারণে নিচের দিকে কম্প্রেশন জেনারেট করে, তাই এখানে হবে মাইনাস এই অংশটা। তো যদি আপনারা কেউ কম্প্রেসিভকে নেগেটিভ ধরেন তাতেও কোনো অসুবিধা নেই। এফ এর ভ্যালু যেটা পাইছিলাম 230,907.6 ডিভাইডেড বাই এ, এর ভ্যালু হচ্ছে 3 × 10⁴। এখানে কম্প্রেসিভকে প্লাস ধরা হয়েছে তাই প্লাস, এফ এর ভ্যালু হচ্ছে 230,907.6, ইসেন্ট্রিসিটির ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 50, এবং ওয়াই এর ভ্যালু আমরা দেখলাম 50, ডিভাইডেড বাই মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা এখান থেকে বের করেছি 225 × 10⁶। পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের যে কংক্রিটের ভিতরে স্ট্রেস, যেখানে প্রি স্ট্রেসিং ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, সেখানে কংক্রিটের স্ট্রেস হচ্ছে 10.26 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এখন যদি আমরা আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথডে লস বের করতে চাই, ফর্মুলা হলো এপসাইলন সিসি ইন্টু এফসি ইন্টু ইএস। এপসাইলন সিসির ভ্যালু প্রশ্নেই দেওয়া আছে 41 × 10⁻⁶। এফসি এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করলাম 10.26। ইএস এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 210 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যেহেতু বাকি আমরা স্ট্রেস বের করছি নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইউনিটে, তাই এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, এই ভ্যালুটা যে 210 কিলো নিউটন ছিল, সেখান থেকে নিউটনে নেওয়ার জন্য আমরা 210 × 10⁻³ অর্থাৎ 1000 দ্বারা গুণ করছি। গুণ করলে এখান থেকে পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের লসের পরিমাণটা আসে হচ্ছে 88.34 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ আমরা প্রথমে যে 1200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেস দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে 88.34 নিউটন পার মিলিমিটার স্কোয়ার যে স্ট্রেস, এইটুকু নষ্ট হয়ে যাবে এবং বাকিটা সেখানে মেনলি ইফেক্টিভলি কাজ করবে। সেকেন্ড, এই সেম ভ্যালুটাই বের করতে বলতেছে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডের মাধ্যমে। তো ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডের ফর্মুলা হচ্ছে যে ফাই ইন্টু এম ইন্টু এফসি। তো ফাই এর ভ্যালু হচ্ছে, ফাইটা মানে হচ্ছে ক্রিপ কোএফিসিয়েন্ট, এটা ডাইরেক্ট প্রশ্নেই দেওয়া আছে, সেই ভ্যালুটা হচ্ছে 1.6। এম মানে হচ্ছে মডুলার রেশিও, এটা আমি ইলাস্টিক শর্টেনিং এর মধ্যেও পড়াইছি। মডুলার রেশিওর ফর্মুলাটা হচ্ছে ইএস বাই ইসি। ইএস মানে হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটা হচ্ছে 210 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। নিউটন পার মিলিমিটার স্কোয়ার নেওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ করা হয়েছে। ইসি যেটা, সেটা হচ্ছে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা হচ্ছে প্রশ্নে বলা আছে 35 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটাকেও নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইউনিট নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করা হয়েছে বা 10⁻³ দ্বারা গুণ করা হয়েছে। আর এফসি যেটা, সেটা এখানে আমরা উপরে ক্যালকুলেশন করে আসছি, এফসি এর ভ্যালুটা আমরা পাইছি 10.26। তাহলে যদি পুরোটা বসাই দেয় তাহলে সেখানে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডের কারণে সেখানে আমাদের লসটা আসতেছে 98.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ প্রথমে যে আমরা 1200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেস দিছিলাম, সেখান থেকে 98.5 নিউটন পার মিলিমিটার এই পরিমাণ স্ট্রেস নষ্ট হয়ে যাবে ক্রিপের কারণে। তো এটা হলো আমাদের ক্রিপের কারণে লস ক্যালকুলেশনের প্রসেস। দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলাতে জাস্ট আমরা দুইটা ফর্মুলা জেনে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো বসাই দিলেই হবে। এই যে প্রথমে যে আলটিমেট ক্রিপ স্ট্রেন মেথড, এখান থেকে আলটিমেট ক্রিপ স্ট্রেনের ভ্যালুটা অর্থাৎ এপসাইলন সিসি এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া থাকবে। এফসি আমি যেভাবে দেখালাম, অর্থাৎ প্রি স্ট্রেসিং ফার্স্ট কনসেপ্টে যেভাবে আমরা স্ট্রেস বের করছি সেই পদ্ধতিতে আমাদের স্ট্রেসটা বের করতে হবে, সেটাই এফসি। তার সাথে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল গুণ দিলে আমরা সহজেই ক্রিপের কারণে কতটুকু লস হচ্ছে সেই লসের পরিমাণটা বের করতে পারবো। তো যদি ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডের কথা বলি তাহলে সেক্ষেত্রে ফাই বা ক্রিপ কোএফিসিয়েন্টের ভ্যালুটা দেওয়া থাকবে। মডুলার রেশিও হচ্ছে জাস্ট ওই স্টিল এবং কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটির রেশিও, তো সেটা গুণ করে সেখান থেকে আমরা স্ট্রেস গুণ করলে সহজেই ক্রিপ কোএফিসিয়েন্টের মাধ্যমে ক্রিপের কারণে কতটুকু লস হয়েছে সেটা ক্যালকুলেশন করতে পারবো। এই প্রবলেমটাতে কারো কোথাও অসুবিধা আছে? ক্লাসে ইন্টারেক্টিভ হইতে হবে, ক্লাসে জাস্ট জয়েন দিয়ে বসে থাকলে তো হবে না। যদি মানে আমার কাছে মনে হয় যে ক্লাস ইন্টারেকশন নাই, মানে কোনো কিছু জাস্ট ক্লাস জয়েন দিয়ে কেউ নাই, তাহলে সেক্ষেত্রে আমি রেকর্ডিং আর দিব না।
কারণ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্লাস, রেকর্ডিংটা জাস্ট ব্যাকআপ। হ্যাঁ, তো এই প্রবলেমে কারো কোনো অসুবিধা আছে? এরপরে যে লসটা আছে সেটা হচ্ছে লস ডিউ টু শ্রিঙ্কেজ অফ কংক্রিট। কংক্রিটের শ্রিঙ্কেজের কারণে কতটুকু লস হয়। আমরা জানি যে কংক্রিটকে যদি কাস্টিং করা হয়, ধরেন একটা প্রিস্টেজ বিমের কথাই যদি বলি, প্রিস্টেজ বিমকে যদি কাস্টিং করা হয়, তাহলে প্রথম যেদিন কাস্টিং করব এর সাথে যত আস্তে আস্তে টাইম যাবে, সেই টাইমের সাথে সাথে এই কংক্রিটটা আস্তে আস্তে শ্রিঙ্ক করে। এই শ্রিঙ্কেজের কারণে কতটুকু লস হয় সেটাই আমরা এখানে দেখব। কংক্রিট শ্রিঙ্কেজের কারণে লস ক্যালকুলেশনের ফর্মুলা হলো এইটা, অ্যাপসাইলন সিএস ইন্টু ইএস। ইএস মানে হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল, তার সাথে অ্যাপসাইলন সিএস, এটা গুণ দিলে আমরা জাস্ট এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে শ্রিঙ্কেজের কারণে কতটুকু স্ট্রেস লস হয় সেটা ক্যালকুলেশন করতে পারবো। এখানে অ্যাপসাইলন সিএস যেটা, সেটা হলো টোটাল রেসিডুয়াল শ্রিঙ্কেজ। এই অ্যাপসাইলন সিএস এর ভ্যালুটাই মেনলি বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিফার করে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে একরকম ভ্যালু আসে, এবং আমাদের যে ইউপি স্ট্যান্ডার্ড বা ব্রিটিশ স্ট্যান্ডার্ড, সেই ব্রিটিশ স্ট্যান্ডার্ডে বা ব্রিটিশ কোডে আর এক রকম ভ্যালু আসে। তো ইসিএস এর যে ভ্যালুটা, ইসিএস এর ভ্যালুটা যদি আমরা দেখি, এই টোটাল রেসিডিউল শ্রিঙ্কেজ যদি প্রি টেনশন কংক্রিট হয়, অর্থাৎ ঢালাইয়ের আগেই, কাস্টিং করার আগেই যদি টেনশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে ইসিএস এর ভ্যালুটা হচ্ছে ফিক্সড 300 ইন্টু 10⁻⁶। আর যদি পোস্ট টেনশন মেম্বার হয়, পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে এই অ্যাপসাইলন সিসিএস এর ভ্যালু, এই সিএস এর ভ্যালুটা হয় 200 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই লগ টি প্লাস 2। লগ টি প্লাস 2, এই টিটা কি জিনিস? এই টিটা হচ্ছে এজ অফ কংক্রিট, অর্থাৎ ঢালাইয়ের পরে বা স্টেজ, ঢালাইয়ের পরে না, মেনলি মেনলি যদি পোস্ট টেনশন মেম্বার হয়, পোস্ট টেনশন মেম্বার হলে, পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে আমরা জানি যে কংক্রিট ঢালাই দেওয়ার পরে সেখানে রডকে স্ট্রেস দেওয়া হয়। তো এই টি যেটা, সেই টিটা হচ্ছে যেই দিন আমি রডকে বা সেই টাইমে আমি রডকে স্ট্রেস দিতেছি, তারপরে থেকে কতদিন পরে আমি লস ক্যালকুলেশন করতেছি, সেই টাইমটা, সেই এজটাই হচ্ছে টি। সেটা আমরা প্রবলেম সলভ করার সময় দেখব। তো এই যে দুইটা ভ্যালু দেখলাম, সেই দুইটা ভ্যালু হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী, এই আইএস কোড 1343 এই অনুযায়ী প্রি টেনশন মেম্বারের জন্য অ্যাপসাইলন সিএস এর ভ্যালু হচ্ছে 300 ইন্টু 10⁻⁶, আর পোস্ট টেনশনের জন্য ভ্যালুটা হচ্ছে 200 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই লগ টি প্লাস 2। এরপরে ব্রিটিশ কোড কি বলতেছে? ব্রিটিশ কোড এই ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু তারা আবার এটাকে কিছু মডিফিকেশন দিছে। সেটা হচ্ছে ব্রিটিশ কোড এই ভ্যালুটার মধ্যে যে ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেই ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাকে ইনকর্পোরেট করছে। তো সেটা কেমন? ব্রিটিশ কোড বলতেছে যদি যে ক্লাইমেটে সে মানে প্রিস্টেজ মেম্বারটা থাকবে বা যে ইনভায়রনমেন্টটা থাকবে, সেটা যদি অনেক হিউমিড ইনভায়রনমেন্ট হয়, অর্থাৎ সেখানে যদি আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই যে আমরা বলতেছি অ্যাপসাইলন সিএস এর ভ্যালুটা 300 ইন্টু 10⁻⁶, এই ভ্যালুটা কমে হয়ে যাবে 100 ইন্টু 10⁻⁶। বলতেছে যদি নর্মাল কন্ডিশন থাকে তাহলে যেটা 300 ইন্টু 10⁻⁶ এটাই থাকবে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলতেছে যে কোনো কন্ডিশনে এই ভ্যালুটা ফিক্সড। আর ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলতেছে নর্মাল কন্ডিশনে এই ভ্যালুটা তারা এগ্রি করে, কিন্তু হিউমিড কন্ডিশনে, যদি সেখানে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে, কারণ আমি যদি বলি যে কোনো একটা উপকূলীয় অঞ্চল হয়, সেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক অনেক বেশি থাকে, তো সেই সমস্ত ক্ষেত্রে এরা বলতেছে যে অ্যাপসাইলন সিএস যেটা, সেই অ্যাপসাইলন সিএস এর ভ্যালুটা হয়ে যাবে 100 ইন্টু 10⁻⁶, প্রি টেনশন মেম্বারের ক্ষেত্রে। আর পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে যে ভ্যালুটা ছিল 200 ইন্টু 10⁻⁶ ডিভাইডেড বাই লগ টি প্লাস 2, এই 200-র পরিবর্তে তখন ভ্যালুটা ইউজ করা হবে 70 ইন্টু 10⁻⁶, অর্থাৎ জাস্ট 200-র পরিবর্তে ভ্যালুটা হবে 70 ইন্টু 10⁻⁶। অর্থাৎ যদি টোটাল এখানে আমরা লস ক্যালকুলেশন করতে চাই, তাহলে এই ক্ষেত্রে পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে ফর্মুলাটা হবে হচ্ছে 70 ইন্টু 10⁻⁶ লগ টি প্লাস 2। এই দুইটা মেনলি কোড বলা আছে। এখন এদের মধ্যে থেকে আসলে আমরা ইউজ করব কোন? এদের মধ্যে থেকে মেনলি এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা, সেটা ইউজ করলেই এনাফ। কারণ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে কনজারভেটিভ ধরা হয়। কনজারভেটিভ ধরা বলতে ইসিসি এর ভ্যালু তত বেশি ধরবো, সেখানে আসলে লসের পরিমাণটাও তত বেশি আসবে। তো আমরা যদি লসকে প্রথমে বেশি ধরে নেই, তার মানে কি আলটিমেটলি ওই পরিমাণ লস হবে না। ওই পরিমাণ লস না হলে আমাদের ইফেক্টিভলি সেখানে প্রি স্টেজ বেশি থাকবে, আমাদের যে মেম্বারটা, সেই মেম্বারটার ফ্যাক্টর অফ সেফটিটাও কিছুটা বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এই ব্রিটিশ কোডটা মানে পরীক্ষার জন্য বা প্রবলেম সলভ করার জন্য আমরা মেনলি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা, সেটাকেই
ফলো করব, অর্থাৎ আমাদের জাস্ট এই দুটা ভ্যালুই মনে রাখতে হবে যে প্রি টেনশন মেম্বারের ক্ষেত্রে এই এপসাইলন সিএস এর ভ্যালু হচ্ছে 300 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে এপসাইলন সিএস এর ভ্যালুটা হচ্ছে 200 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই লগ টি প্লাস 2। এতটুকুই ফর্মুলা। এই ফর্মুলা থেকে আমরা খুব সহজেই শ্রিঙ্কেজের কারণে কতটুকু লস হয় সেই লসটাও বের করতে পারি। এরকম একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে এক্সাম্পল 5.6 যেটা আছে সেটা বলা আছে কংক্রিট বিম ইজ প্রি-স্ট্রেসড বাই এ কেবল ক্যারিং অ্যান ইনিশিয়াল প্রি-স্ট্রেসিং ফোর্স অফ 300 কিলোনিউটন। অর্থাৎ একটা কংক্রিট বিম আছে, সেই কংক্রিট বিমটা ইনিশিয়াল প্রি-স্ট্রেসিং যে ফোর্স সেই এফ এর ভ্যালু হচ্ছে 300 কিলোনিউটন। দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য ওয়্যারস ইন দ্য কেবল ইজ 300 মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ এর মধ্যে যে কেবলটা ইউজ করা হয়েছে মানে যে স্টিলটা ইউজ করা হয়েছে সেই স্টিলটার এরিয়া হচ্ছে 300 মিলিমিটার স্কোয়ার। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ লস অফ স্ট্রেস ইন দ্য কেবল অনলি ডিউ টু শ্রিঙ্কেজ অফ কংক্রিট। অর্থাৎ এই কংক্রিটের শ্রিঙ্কেজ কারণে কত পার্সেন্ট স্ট্রেস লস হয়েছে সেটা বের করতে বলতেছে ইউজিং IS 1343 রেকমেন্ডেশন, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ইউজ করে সেখানে কত পার্সেন্ট লস হয়েছে সেটা বের করতে হবে। এখানে দুইটা কন্ডিশন বলা আছে অ্যাসিউম দ্য বিম টু বি প্রিটেনশন, মানে প্রথমে প্রিটেনশনের কারণে যদি বিমটা কংক্রিট বিমটা প্রিটেনশন মেম্বার হয় তাহলে কত পার্সেন্ট লস হবে সেটা প্রথমে ক্যালকুলেশন করতে বলতেছে। এরপরে যদি সেটা পোস্ট টেনশন মেম্বার হয় তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট লস হবে সেটা ক্যালকুলেশন করতে বলতেছে। এখানে বলা আছে অ্যাসিউম মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল হলো 210 কিলোনিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং এজ অফ কংক্রিট এট ট্রান্সফার। এজ অফ কংক্রিট এট ট্রান্সফার মানে হচ্ছে আমরা যেই দিন লসটা ক্যালকুলেশন করতেছি সেই দিন থেকে আপনার যে কংক্রিটে যে প্রি স্ট্রেসিং ফোর্সটা দেওয়া হয়েছে সেই ফোর্সটার এজ মানে টাইমটা হচ্ছে 8 দিন, অর্থাৎ টি যেটা কতদিন আগে সেখানে প্রি স্ট্রেসিং ফোর্স দেওয়া হয়েছে সেই টাইমটা হচ্ছে 8 দিন। তো এখন যদি আমরা এখানে লস ক্যালকুলেশন করতে চাই, লস ক্যালকুলেশন করতে গেলে আমরা ফর্মুলা যেটা সেটা হচ্ছে লস ডিউ টু শ্রিঙ্কেজের ফর্মুলা হচ্ছে এই এপসাইলন সিএস ইনটু ইএস। অর্থাৎ এই জাস্ট এই দুইটা জিনিস বের করে আমরা গুণ করলে খুব সহজেই কতটুকু লস হয়েছে সেটা বের করে নিতে পারবো। তাহলে আমরা যদি প্রথমের ক্ষেত্রে চিন্তা করি, প্রথমে এ প্রবলেমের ক্ষেত্রে আমাদের বলা আছে দ্য বিম ইজ প্রি টেনশন। প্রি টেনশন মেম্বারের ক্ষেত্রে ফর্মুলা হলো এপসাইলন ইসিএস এপসাইলন সিএস ইনটু ইএস। তো প্রশ্নে আমাদের প্রি টেনশন মেম্বার যখন হবে তখন আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোডে বলা আছে এপসাইলন সিএস এর ভ্যালু হচ্ছে 300 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে যদি আমি এপসাইলন সিএস এর ভ্যালু বসাই দেই 300 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তার সাথে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল প্রশ্নে দেওয়া আছে 210 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো সেটাকে যদি আমি নিউটন পার মিলিমিটার স্কোয়ারে নিয়ে আসতে চাই তাহলে জাস্ট 1000 দ্বারা গুণ করতে হয়, সেটা এখানে 10 টু দি পাওয়ার 3 মানে 1000। তাহলে এপসাইলন সিএস এর ভ্যালু ছিল 300 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তার সাথে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল হলো 210 ইন্টু 10 টু দি পাওয়ার 3। দুইটা গুণ করলে এখান থেকে লস অফ স্ট্রেস আসে 63 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। অর্থাৎ এই প্রিটেনশন বিমটা যদি প্রিটেনশন মেম্বার হয় তাহলে সেক্ষেত্রে এই 63 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেস এই পরিমাণ স্ট্রেস নষ্ট হয়ে যাবে। তাহলে যদি আমাদের পার্সেন্টেজ বের করতে হয় তাহলে সেখানে ইনিশিয়ালি কি পরিমাণ স্ট্রেস ছিল সেটা আগে বের করে নিতে হবে। তো সেটাই এখানে বের করা হয়েছে প্রথমে। মেইনলি প্রি স্ট্রেসিং ফোর্স যেটা এফ, যেটা সেই এফ দেওয়া আছে 300 কিলো নিউটন। তো 300 কিলো নিউটন থেকে যদি আমরা নিউটনে নিয়ে আসতে হয় তাহলে 1000 দ্বারা গুণ করতে হয়, 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন। এখন যদি স্ট্রেস বের করতে হয় তাহলে স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে ফোর্স বাই স্টিল এরিয়া। তো এখানে ফোর্স আমরা এফ এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে, স্টিলের এরিয়ার ভ্যালুটাও প্রশ্নে দেওয়া আছে, ডাইরেক্ট প্রশ্নেই বলা আছে সেখানে হচ্ছে স্টিল এরিয়াটা হচ্ছে 300 মিলিমিটার স্কোয়ার, প্রশ্নে ডাইরেক্ট দেওয়া আছে। তাহলে যদি আমরা স্ট্রেস বের করি তাহলে স্ট্রেসের ভ্যালু হচ্ছে ফোর্স এফ এর ভ্যালু 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এই স্টিল এরিয়াটা হচ্ছে 300 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল স্ট্রেসটা আসে হচ্ছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তার মানে হচ্ছে প্রাথমিকভাবে সেখানে আমরা স্ট্রেস দিছিলাম 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তার মধ্যে 63 নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্ট্রেস নষ্ট হয়ে গেছে। তাহলে কতটুকু লস হয়েছে সেই পার্সেন্টেজটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে হবে 63 ডিভাইডেড বাই ইনিশিয়াল স্ট্রেস 1000 ইন্টু 100। এটা করলে পার্সেন্টেজ লস আসে হচ্ছে 6.3%। অর্থাৎ যে কংক্রিট বিমের কথা বলা আছে, প্রি স্ট্রেস বিমের কথা বলা আছে, সেই প্রি স্ট্রেস বিমটা যদি প্রিটেনশন মেম্বার হয় তাহলে সেক্ষেত্রে 6.3% স্ট্রেস নষ্ট হয়ে যাবে। এরপরে সেকেন্ড কন্ডিশনে বলা আছে যদি বিমটা পোস্ট টেনশন মেম্বার হয় তাহলে সেক্ষেত্রে কতটুকু নষ্ট হবে। তো পোস্ট টেনশন মেম্বারের ক্ষেত্রে আমরা এপসাইলন সিএস এর ভ্যালু এপসাইলন সিএস এর ভ্যালুটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী জানি 200 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই লগ টি প্লাস 2। তাহলে 200 ইন্টু 10 টু দি পাওয়ার -6 লগ টি এর ভ্যালুটা আমাদের প্রশ্নে বলা আছে যে
যেদিন স্ট্রেস ট্রান্সফার করা হয়েছে তখন থেকে আমাদের এই লস ক্যালকুলেশনের টাইমটা হচ্ছে 8 দিন, তাই টি ইকুয়াল টু 8+2, ফর্মুলা 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যাপসাইলন সিএস এর ভ্যালুটা যেটা আসে সেটা হচ্ছে 200 ইন্টু 10⁶। এখান থেকে যদি আমরা লস অফ স্ট্রেস ক্যালকুলেশন করতে চাই, ফর্মুলা হলো ই অ্যাপসাইলন সিএস ইন্টু ইএস। অ্যাপসাইলন সিএস এর ভ্যালু হচ্ছে 200 ইন্টু 10⁶, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্ট্রেস যেটা হচ্ছে 210 ইন্টু 10⁻3। এই দুইটা গুণ করলে সেখান থেকে লস অফ স্ট্রেস আসে 42 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে সেখান থেকে যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করি, তাহলে পার্সেন্টেজ লস আসবে হচ্ছে, লস হয়েছে 42 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এবং ইনিশিয়ালি সেখানে স্ট্রেস দেওয়া ছিল হচ্ছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে 42 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, এটা ক্যালকুলেশন করলে পার্সেন্টেজ অফ লস আসে হচ্ছে 4.2%। অর্থাৎ শ্রিঙ্কেজের কারণে, কংক্রিটের শ্রিঙ্কেজের কারণে 4.2% স্ট্রেস নষ্ট হয়ে যাবে। আমাদের ইনিশিয়ালি যে পরিমাণ স্ট্রেস দেওয়া ছিল তার থেকে এই 4.2% স্ট্রেস ইনিশিয়াল স্ট্রেসের তুলনায় নষ্ট হয়ে যাবে। এখানে কারো কোনো অসুবিধা আছে? প্রবলেমগুলো খুবই সহজ প্রবলেম। আমাদের আসলে এই আলাদা আলাদাভাবে এই শ্রিঙ্কেজ, তারপরে আলাদা আলাদাভাবে ক্রিপ, এরকম প্রবলেম আসলে মেনলি দরকার হয় যখন আমরা টোটাল লস ক্যালকুলেশন করতে চাই। টোটাল লস ক্যালকুলেশন মনে হয় আমাদের যে 6টা লস আমরা উপরে দেখলাম, যে 6টা ভাগে ভাগ করছিলাম লসকে, তার মধ্যে 3টা ছিল ইমিডিয়েট লস আর 3টা ছিল টাইম ডিপেন্ডেন্ট লস। এই 6টা লস ফাইনালি মানে একসাথে যোগ করে যে টোটাল একটা মেম্বারের মধ্যে কি পরিমাণে স্ট্রেস লস হয়েছে সেটা ক্যালকুলেশন করা হয়। তো সেই ক্ষেত্রে এই জাস্ট এই ছোট ছোট এই লস গুলা এক লাইনে বের করে ফাইনালি যখন টোটাল লস এর প্রবলেম আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সলভ করব, তো সেখানে আমরা দেখবো জাস্ট এই এই ছোট ছোট লস গুলো এক লাইনে বের করে খুব সহজেই কিভাবে টোটাল লসটা ক্যালকুলেশন করতে হয়। এরপরে আমাদের ফাইনালি যে আর একটা লস আছে, সেটা হচ্ছে রিল্যাক্সেশন অফ স্টিল, লস ডিউ টু রিল্যাক্সেশন অফ স্টিল। স্টিলের রিল্যাক্সেশনটা কি জিনিস, এটা সম্ভবত আমি গত ক্লাসে কিছুটা বলছিলাম। এটা হচ্ছে বলি, সরি, রিল্যাক্সেশন যেটা এখানে দেখেন বাই ডেফিনেশন বলা আছে, রিল্যাক্সেশন ইজ দ্য রিডাকশন ইন স্ট্রেস উইথ টাইম এট কনস্ট্যান্ট স্ট্রেংথ। তার মানে ডিক্রিজ ইন দ্য স্ট্রেস ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট সাম অফ দ্য ইনিশিয়াল ইলাস্টিক স্ট্রেন ইজ ট্রান্সফর্মড ইনটু ইনইলাস্টিক স্ট্রেন আন্ডার কনস্ট্যান্ট স্ট্রেন। স্ট্রেস ডিক্রিজেস অ্যাকর্ডিং টু দ্য রিমেইনিং ইলাস্টিক স্ট্রেন। কথাটার মানে হচ্ছে, ধরেন আমি যদি একটা বিমের কথা চিন্তা করি, এরকম একটা প্রি স্ট্রেস বিমের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে যখন এর মধ্যে আমি লোড দিতেছি বা বিমের মধ্যে যখন লোড আসতেছে, এখানে যে নিচের দিকে যে প্রি স্ট্রেসিং যে স্টিলটা আছে, সেই স্টিলটার ক্ষেত্রে কি হইতেছে, স্টিলের ক্ষেত্রে লোড আসলে আমরা জানি, সহজেই জানি ডিফরমেশন। এই ডিফরমেশন কথাটা এখানে মেনলি স্ট্রেন দ্বারা বোঝানো হয়েছে। মেনলি ডিফরমেশন আসলে আমাদের এখানে যে রডটা আছে বা স্টিলটা আছে বা কেবলটা আছে, যেটাই বলি না কেন, সেখানে যদি এটা বিমটাকে যদি ডিফ্লেক্ট হইতে হয়, ডিফ্লেক্ট হইতে হলে তার মানে কি, রডটাকে একটু এক্সপ্যান্ড করতে হবে, সেখানে কিছু স্ট্রেন জেনারেট করবে। সেটাই বলতেছে ডিক্রিজ ইন দ্য স্ট্রেস ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট সাম অফ দ্য ইনিশিয়াল ইলাস্টিক স্ট্রেন, অর্থাৎ যে প্রথমত যে লোড দেওয়ার কারণে সেখানে ইলাস্টিক যে পরিমাণে স্ট্রেন হয়েছিল বা তার মধ্যে যে পরিমাণে স্ট্রেন ডেভেলপ করছিল, সেটা যতটুকু ইনইলাস্টিক স্ট্রেনে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ আন্ডার কনস্ট্যান্ট লোড, অর্থাৎ লোডের পরিমাণটা সেমই আছে। কিন্তু আমরা যে ক্রিপের ক্ষেত্রে কি দেখলাম, যে লোড সেম থাকলেও সেখানে যে ডিফরমেশন বা ডিফ্লেকশন বা স্ট্রেন, সেটা কনস্ট্যান্ট লোডেও আস্তে আস্তে টাইমের সাথে বাড়তে থাকে। তো যখন এই ইলাস্টিক ভাবে বেড়ে যায়, তখন এই ইলাস্টিক স্ট্রেনের কারণে এর মধ্যে কিছুটা রিল্যাক্সেশন তৈরি হয়, অর্থাৎ সেটা কিছুটা লুজ হয়েছে। তো সেই লুজ হওয়ার কারণে কি পরিমাণ স্ট্রেস নষ্ট হয়, সেটাই আমরা এই রিল্যাক্সেশন অফ স্টিল, এই লসের কারণে কিভাবে লস মানে কতটুকু লস হয় সেটা আমরা এখানে দেখব। তো এটার আসলে কোনো মানে স্পেসিফিক কোনো ফর্মুলা নাই, এটা ক্যালকুলেশন খুবই সহজ। এখানে আমাদের একটা অ্যাজাম্পশন দেওয়া থাকে, একটা অ্যাজিউম করে একটা বলা থাকে যে এখানে যে স্টিলটা আছে সেটা কত পার্সেন্ট রিল্যাক্স হয়ে যেতে পারে, সেই অ্যাজাম্পশন থেকে মেনলি আমরা লসটা ক্যালকুলেশন করি। তো এই রিল্যাক্সেশন ডিপেন্ড করে কিসের উপরে, রিল্যাক্সেশন ডিপেন্ড করে টাইমের উপরে, ইনিশিয়ালি কি পরিমাণ স্ট্রেস দেওয়া আছে সেটার উপরে, টেম্পারেচারের উপরে, কারণ টেম্পারেচারটা হচ্ছে তার স্ট্রেনটা বাড়ায় দেয়। আমরা জানি যে টেম্পারেচার যদি বেশি হয় তাহলে স্টিলটা এক্সপ্যান্ড করে বা একটু বড় হয়ে যায়, এবং টেম্পারেচার যদি কম হয় তাহলে সেক্ষেত্রে স্টিলটা কন্ট্রাক্ট করতে পারে বা ছোট হয়ে যেতে পারে। আর আরেকটা হচ্ছে টাইপ অফ স্টিল, কিছু কিছু স্টিলের ক্ষেত্রে স্ট্রেনের ভ্যালুটা বেশি হয়, কিছু কিছু
স্টিলের ক্ষেত্রে স্ট্রেনের ভ্যালুটা কম হয়। এখন রিল্যাক্সেশন লস ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য ইনিশিয়াল স্টেজ ইন দ্য স্টিল। তার মানে এর কোনো আসলে মানে ধরা বাঁধা কোনো ফর্মুলা নাই, এখানে জাস্ট একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, রিল্যাক্সেশনের ক্ষেত্রে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ থেকে আমরা ইনিশিয়াল স্টেজের তুলনায় কতটুকু লস হইতে পারে সেটা ক্যালকুলেশন করতে পারি। বিষয়টা এমন, ধরেন আমরা কিছুক্ষণ আগে যেটা প্রবলেম সলভ করলাম সেখানে বলা আছে যে আমরা ইনিশিয়াল স্টেজ ক্যালকুলেশন করে পাইছিলাম হচ্ছে 1000, 1000 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ধরেন আমরা পাইছিলাম যে আমাদের ইনিশিয়াল স্ট্রেস হচ্ছে 1000 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এর সাথে প্রশ্নে বলা থাকে যে এই ইনিশিয়ালের তুলনায় যে ভিতরে যে স্টিলটা আছে সেই স্টিলটা মোটামুটি একটা অ্যাসিউম বলা থাকে, যে অ্যাজাম্পশন বলা থাকে বা অ্যাসিউম করে বলে বলে দেয় যে স্টিলটা কত পার্সেন্ট রিল্যাক্স হইতে পারে বা রিল্যাক্সেশন পার্সেন্টেজটা কত। তো ধরেন ফর এক্সাম্পল বললো যে স্টিলটা 5% রিল্যাক্স হয়ে যেতে পারে, 5% রিল্যাক্সড হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা লস ক্যালকুলেশন করবো কিভাবে? লস ক্যালকুলেশন করবো হচ্ছে ইনিশিয়ালি আমাদের স্ট্রেস ছিল হচ্ছে 1000, যদি তার মধ্যে থেকে 5% যদি লস হয়ে যায়, তার মানে 5% যদি রিল্যাক্স হয়ে যায়, তার মানে হচ্ছে 1000 ইন্টু জাস্ট 5%, কারণ পার্সেন্ট মানে হচ্ছে 100, তার মানে 5/100। তাহলে সেখান থেকে আমরা যদি লস ক্যালকুলেশন করতে চাই তাহলে জাস্ট এগুলা ক্যালকুলেশন করলে ধরেন 5%-এর ভ্যালু আসবে হচ্ছে 50, জাস্ট 50। এটার কোনো ধরা বাঁধা কোনো ফর্মুলা নাই, জাস্ট এটা একটা পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে, সেই পার্সেন্টেজটা যদি আমরা ইনিশিয়াল স্ট্রেসের সাথে গুণ করি তাহলে সেখান থেকে আমরা কতটুকু স্ট্রেস আসলে নষ্ট হচ্ছে এটা সহজে বের করতে পারবো। এখানে টোটাল স্ট্রেসের মধ্যে একটু রিল্যাক্সেশনের আমি পার্টটা একটু দেখাই দিই, যেহেতু রিল্যাক্সেশনের জন্য কোনো এক্সাম্পল প্রবলেম নাই, জাস্ট এখান থেকে আসলে রিল্যাক্সেশনটা কিভাবে প্রশ্নে থাকে বা সেটার ক্যালকুলেশন কেমন হয় সেটা যদি বলি। কারণ এই প্রবলেমটার ক্ষেত্রে বলা আছে দেয়ার ইজ এ রিল্যাক্সেশন অফ 5% অফ স্টিল স্ট্রেস। তার মানে এখানে প্রশ্নে ডাইরেক্ট বলাই আছে যে স্টিলের যে স্ট্রেস, সেই স্টিলের স্ট্রেসটা 5% রিল্যাক্সেশনের কারণে নষ্ট হয়ে যেতে পারে। রিল্যাক্সেশন যেখানে ক্যালকুলেশন করা হয়েছে, সেখানে জাস্ট যেহেতু আমাদের 5% বলা আছে, তাই পার্সেন্ট মানেই হচ্ছে ডিভাইডেড বাই 100, 5/100। আর ইনিশিয়াল স্ট্রেস আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে ইনিশিয়াল স্ট্রেস প্রশ্নে বলা ছিল হচ্ছে 1200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখানে বলা ছিল ইনিশিয়াল স্ট্রেস হচ্ছে 1200 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাই ইনিশিয়াল স্ট্রেসের সাথে যদি আমরা জাস্ট পার্সেন্টেজটা গুণ গুণ করি তাহলে সেখানে রিল্যাক্সেশনের কারণে কতটুকু স্ট্রেস নষ্ট হয় সেটা বের করতে পারি। এটা খুবই সিম্পল, এটার জন্য কোনো ফর্মুলা নাই, কোনো কিছু মুখস্থেরও কিছু নাই, জাস্ট পার্সেন্টেজটা বলা থাকে, সেটার সাথে যদি আমরা ইনিশিয়াল স্ট্রেসটা গুণ করি তাহলে কতটুকু লস হয়েছে রিল্যাক্সেশনের কারণে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি বা বের করতে পারি। কোনো অসুবিধা আছে এগুলোতে? এগুলো খুবই সিম্পল জিনিস, টাইম ডিপেন্ডেন্ট লসে যে তিনটা লস দেখালাম এটা খুবই ছোট ছোট সিম্পল জিনিস, এখানে বেশিরভাগ জিনিস প্রশ্নে দেওয়া থাকে। সেখান থেকে ধরেন আমরা যদি ক্রিপের কথা বলি, ক্রিপের ক্ষেত্রে আমাদের জাস্ট বের করতে হয় হচ্ছে এফসি। ক্রিপের কথায় যদি আসি, ক্রিপের ক্ষেত্রে মেনলি তো আমরা আজকে শিখলাম হচ্ছে ক্রিপ, শ্রিঙ্কেজ আর হচ্ছে রিল্যাক্সেশন। তো ক্রিপের ক্ষেত্রে ইএস প্রশ্নই দেওয়া থাকে, অ্যাপসাইলন সিসি প্রশ্নই দেওয়া থাকে, ক্যালকুলেট করতে হয় যেটা সেটা হচ্ছে এফসি অর্থাৎ কংক্রিটের স্ট্রেস, এই এফ/এ প্লাস মাইনাস এফি ওয়াই/আই। এটা সেটা আমরা আগেই ক্যালকুলেশন করে আসছি। আমরা যদি কোএফিসিয়েন্ট মানে ক্রিপ কোএফিসিয়েন্ট মেথডেও সলিউশন করতে যাও সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র অজানা থাকে হচ্ছে এফসি। তো জাস্ট এফসি ক্যালকুলেশন করলে আমরা ক্রিপ সহজে বের করতে পারি। শ্রিঙ্কেজের ক্ষেত্রে আমাদের আসলে কোনো ক্যালকুলেশন মানে কিছু মানে ক্যালকুলেশন করার কিছু নাই, কিন্তু আমাদের আসলে অ্যাপসাইলন সিএস যেটা রেসিডুয়াল শ্রিঙ্কেজ, যেটা রেসিডুয়াল শ্রিঙ্কেজের প্রি টেনশনের জন্য ভ্যালু কত হইতে পারে, পোস্ট টেনশনের জন্য ভ্যালু কত হইতে পারে, এই দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হয়। আর রিল্যাক্সেশনের জন্য তো আরো কোনো ফর্মুলাই নাই, জাস্ট এখানে কত পার্সেন্ট লস হয় সেই পার্সেন্টটা ডাইরেক্ট প্রশ্নেই বলা থাকে, সেই পার্সেন্টেজটাকে আমরা ইনিশিয়াল স্ট্রেসের সাথে গুণ করলে খুব সহজেই সেখান থেকে লসের পরিমাণটা বের করে নিয়ে আসতে পারি। এগুলা নিয়ে কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা না থেকে থাকে তাহলে আমাদের এই মেনলি আমাদের মিড টার্মের সিলেবাসে আমাদের আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে টোটাল স্ট্রেস ক্যালকুলেশন। কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমাদের মেনলি আর একটা পার্ট বাকি আছে, একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে টোটাল লস ক্যালকুলেশন। তো টোটাল লস ক্যালকুলেশন অলরেডি আমরা ইন্ডিভিজুয়ালি শিখেই ফেলছি যে ছয়টা লস হয়, যেমন প্রথমে ইলাস্টিক শর্টেনিং অফ কংক্রিট, এরপর মধ্যে ইন্ডিভিজুয়ালি আমরা শিখেই ফেলছি। ক্রিপের কারণে কতটুকু লস হয় সেটা আমরা আজকে শিখলাম।
শ্রিঙ্কেজের কারণে কতটুকু লস হয় সেটাও আজকে শিখলাম, অ্যাঙ্করের স্লিপের কারণে কতটুকু লস হয় কত ক্লাসে শিখছি, ফ্রিকশনের কারণে কতটুকু লস হয় সেটা কত ক্লাসে শিখছি। আর রিল্যাক্সেশনের কারণে তো ডাইরেক্ট কোনো ফর্মুলা থাকে না, এটা জাস্ট পার্সেন্টেজ দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ থেকে আমরা সহজে বের করে ফেলতে পারি। তো এই যে 6টা লস, সেই 6টা লসকে আমরা ইন্ডিভিজুয়ালি একে একে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখছি। এরপরে নেক্সট ক্লাসে আমরা কালকে যে ফ্রাইডে যে ক্লাসটা আছে সেখানে আমরা এই 6টা লসকে একসাথে ইনকর্পোরেট করে টোটাল লস কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা শিখবো। মানে আসলে ভয় পাওয়ার কিছু নাই যে এখানে আমরা আলাদা আলাদা ভাবে 6টা লস শিখে আসলাম অনেক বড় হবে। ম্যাথ আসলে বড় না, ম্যাথ আসলে এই যে 1 পেজ 1.5 পেজ এরকম। ধরেন প্রথম প্রবলেম যেটা সেটা এখানে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে, অর্থাৎ ওই 1 পেজ 1.5 পেজ এরকম। বা এটার কোনো বইয়েরও পিডিএফ না যে বইয়ের 1 পেজ আপনাদের 3-4 পেজ হয়ে যাবে, এটাও একটা হাতে লেখাই পিডিএফ। আসলে ম্যাথ ছোটই, আমরা যখন ইন্ডিভিজুয়াল লস ক্যালকুলেশন করছি সেখানে আমরা একদম ইন ডিটেলসে অনেক কিছু অনেক কন্ডিশন চিন্তা করে করছি। যখন আমরা একদম কম্বাইন্ড লস ক্যালকুলেশন করব তখন জাস্ট এই যে এক লাইনে এরকম, যে এক লাইনে ফর্মুলা রাখা, আর ফর্মুলা থেকে অ্যান্সার বের করা, এরকম করে জাস্ট ক্যালকুলেশন করে টোটালটা ফাইনালি যোগ করে দিলেই টোটাল লস কতটুকু সেটা আমরা সহজেই বের করতে পারি। এই টোটাল লস ক্যালকুলেশনের ম্যাথ আমরা আগামী ক্লাসে করব, আগামীকাল ফ্রাইডে ক্লাসে করব। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা টাইম ডিপেন্ডেন্ট লস যেগুলা, সেই টাইম ডিপেন্ডেন্ট লসটা শেখানোর মূল উদ্দেশ্য ছিল, তো ওটা আমরা কভার করে